সমস্ত শিক্ষক সমাজ এসে নবান্নকে অচল করে দিন। আমাদের ন্যায্য দাবি না মানলে তোমরা নবান্নে উঠতে পারবে না, এই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। রক্ষা করবেন না, তাতে যদি লাঠি চলে চলুক, যদি আমাদের মাথা ফাটে ফাটুক, ওই রক্তাক্ষরে লেখা থাকবে বাংলার শিক্ষকরা অধিকার প্রতিষ্ঠার জন্য কোনো রকম সমঝোতা বা আপোষ করেননি। আমাদের আত্মসম্মানে লাগে না? আমাদের মনে হয় না আমরা কি শিক্ষক? অক্টোবরে দেব 20%, একবারও বলছেন না সুপ্রিম কোর্টের রায়কে কার্যকর করব। একবারও বলছেন না শিক্ষক বন্ধুরা, সুপ্রিম কোর্টের রায় আপনাদের ক্ষেত্রেও মান্যতা আছে, আমরা মান্যতা দেব। ওরা আপনাদের কৃপা করছেন, আমরা কৃপা ভরে বিবেচনা করব। কন একটি মাল্টিন্যাশনাল কোম্পানি ব্যতীত আর কিছু নয়। ধর্মের মোড়কে তারা গোটা বিশ্ব জুড়ে ধর্মের ব্যবসা করছেন, তাদের হাতে তুলে দেওয়া হলো মিড ডে মিলের পরিকল্পনা। পর্যন্ত কালকে দেখলাম আমাদের মহান মুখ্যমন্ত্রী বলেছেন না, ডিমও দেয়া হবে, যেন ওর পিতৃ সম্পদ। তিনি অনেক অনুকম্পা করে বলছেন ডিম দেওয়া হবে, আর ব্যবস্থাটা ইসকনের কাছে থাকবে। বিজেপি বা আরএসএস এর কোনো নীতিবোধ আছে বলে আমি জানি না, আমার হিসেবে তাদের কোনো নৈতিকতার চিহ্ন খুঁজে পাইনি আমরা। ভেবেছিলেন কাউকে দিয়ে জয় শ্রীরাম, কাউকে দিয়ে খাওয়াড়া যাত্রা, কাউকে দিয়ে মসজিদ বানিয়ে দেওয়া, কাউকে দিয়ে মহরমের তুল্লা করে দেওয়া, এসব করলে পরেই যুব সমাজ বিভ্রান্ত হয়ে থাকবেন। আফিং ঘোর কেটে যায়। বঙ্কিমচন্দ্র আফিং খেয়েও কিন্তু ঘোর কাটলে কমলাকান্তের দপ্তর লিখেছিলেন, আসল জায়গায় আঘাত করেছিলেন। বিড়ালকে দিয়ে বলিয়েছিলেন খেতে না দিলে চুরি করিয়া খাইব। আমাদের এখান থেকে শিক্ষা দিতে হবে। বন্ধুগণ, আমি অত্যন্ত ব্যথিত, অত্যন্ত দুঃখিত এবং অত্যন্ত লজ্জিত যে শিক্ষক সমাজের সমাবেশের জন্য পুলিশের ঔদ্ধত্য এমন জায়গায় গিয়েছে যে তারা আপনাদের এখানে সভা করার অনুমতি দিলেও স্টেজ করার অনুমতি দেননি। আমি আপনাদের একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, শুধু আপনাদের নয়, আপনাদের মাধ্যমে ভারতবর্ষের প্রতিটি নাগরিক বন্ধুকে, শান্তিপূর্ণ মিছিল মিটিং জমায়েত করাটা আমাদের সাংবিধানিক অধিকার। সেটা পুলিশের কৃপার ওপর নির্ভর করে না। পুলিশ যদি এইরকমভাবে অনুমতি নাম করে আমাদের কার্যক্রমে বাধা ঘটায়, আমি মনে করছি এটা কার্যক্রমকে বাধা ঘটানো। শিক্ষক সমাজকে রাস্তার ওপর দাঁড়িয়ে একটা তুলে আমরা ছাত্রাবস্থায় যেমন মিটিং করতাম সেই রকমভাবে মিটিং করতে হবে। আপনাদের শিক্ষক সমাজের দায়িত্ব ছিল সামগ্রিকভাবে পুলিশকে বয়কট করে আপনাদের সভা রানী রাসমণিতেই করা। এভাবে যদি আপনারা যখন তখন পুলিশ কর্তৃপক্ষ সরকার যা বলবেন তা মেনে নেন, তাহলে আপনাদের দাবি কখনোই কেউ মান্যতা দেবে না। এটা আমাদের উপলব্ধি করতে হবে। যে অধিকার আমরা অর্জন করেছি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে, এই অধিকার তো আমরা আল্লাহর কৃপায় পাইনি, কিংবা জয় শ্রীরাম বলেও পাইনি। এই অধিকারের জন্য আমাদের রক্তক্ষয়ী সংগ্রাম করতে হয়েছে। পশ্চিমবঙ্গের শিক্ষকদের এসপ্ল্যানেড ইস্টে লাঠি পেটা খেয়ে রক্তাক্ত হয়ে মরতে হয়েছে। সেই শিক্ষক সমাজ তারা যখন আজকে তাদের দাবি নিয়ে মিটিং করতে চান, সেই মিটিং করার ক্ষেত্রে এই ধরনের নির্মমতা একটি অসভ্য সংবিধান বিরোধী সরকারের অস্তিত্বই প্রমাণ করে। আপনারা জেনে নেবেন, শুধুমাত্র ভোটে সংখ্যাধিক্য দিয়েই যদি কোনো সরকার গঠিত হয়, তাহলেই সেই সরকারটা সাংবিধানিক সরকার হিসেবে যোগ্যতা থাকলেও মান্যতা পায় না। আমরা 2011 সাল থেকে দেখে আসছি, পশ্চিমবঙ্গে একটা সরকার ছিল যারা শিক্ষাকে অবৈতনিক করেছিল। প্রান্তিক ঘরের ছেলে মেয়েরা লেখাপড়া শিখবেন, সেই লেখাপড়া শেখার সুযোগ এবং তার বিস্তার হয়েছিল। এলাকায় এলাকায় নতুন করে স্কুল, প্রান্তিক স্তরের ছেলে মেয়েরা আসবেন, তাদের পড়াবার জন্য শিক্ষিত যুব সম্প্রদায়কে শিক্ষকতার পেশায় আকর্ষণ করার জন্য একটি সরকার পরিকল্পনা নিয়েছিল। তারা স্বভাবতই সরকার শিক্ষকদের একটি সাম্মানিক, আমি শিক্ষকদের ক্ষেত্রে এটা বেতন বলি না, শিক্ষকদের সম্মানজনক সাম্মানিক বামফ্রন্ট সরকার ঠিক করেছিলেন, যার মধ্য দিয়ে সমাজে শিক্ষকদের প্রতি গোটা সমাজের একটি সম্মাননা তৈরি হয়েছিল। আমি আমার জীবন শুরু করেছিলাম শিক্ষকতা দিয়ে।
আমি জানি তখন শিক্ষক হিসেবে আমরা সমাজের অন্যান্য অংশের কাছে উপহাসের পাত্র ছিলাম, কিন্তু আমাদের ওই সাম্মানিক বলে যেটা আমরা পেতাম সেটা অত্যন্ত নগণ্য। আমরা অনেকেই টিউশন করে তার থেকে অনেক বেশি টাকা উপার্জন করতাম। কিন্তু বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসে সাংবিধানিকভাবে রাষ্ট্রের দায়িত্ব স্বীকার করে শিক্ষক সমাজকে সমাজের অন্যান্য মানুষের কাছে আদরণীয় এবং গ্রহণীয় করে তুলেছিল। আমরা আমাদের যে দায়িত্ব ছিল গোটা সমাজকে আলোকিত করার, গোটা সমাজকে শিক্ষিত করার, সে কাজে ব্যর্থ হয়েছি। সেই ব্যর্থতার সুযোগ নিয়ে এই রাজ্যে একটি সরকার এসেছিল যাকে আমরা প্রচারের ধাক্কায় অনেকে উল্লসিত হয়ে ভেবেছিলাম ওই সরকার আপনাদের বা আমাদের অনেক উপকার করবেন। আজকে কয়েক বছর পর দেখতে পাচ্ছি সেই সরকারটা ছিল আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত। আমরা গুটি কয়েক মানুষ যখন 2011 সালের পর থেকে বুক ফাটিয়ে চিৎকার করে বলেছি এই সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেবে, তখন অনেকেই আমাদের দিকে উপহাসের আঙুল তুলেছিলেন। আজকে 2011 পরবর্তী সময় থেকে আমার বাংলার শিক্ষক সমাজ কলুষিত হয়েছেন, কলঙ্কিত হয়েছেন। শিক্ষা চাকরি বিক্রি এই ধরনের পরিকল্পনা মমতার সরকার করেছিলেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন, আমাদের মধ্যেও অনেকে আছেন যারা মনে করতেন মমতা তাদের কাছে দেবী রূপে আবির্ভূতা হয়েছেন এবং আপনাদের অনেক মঙ্গল করবেন। আজকে বুঝতে পাচ্ছেন প্রতিটি পদক্ষেপে ওই সরকার পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দুত্ববাদকে চাষ করবার সুযোগ করে দিয়েছেন। একটা পরিবর্তিত সরকারের মুখে দাঁড়িয়ে আমরা আছি। সেই সরকারের লক্ষ্যটা কি? এই সরকার এসে শিক্ষার প্রসারের জন্য কোনো পরিকল্পনা করছেন না। তারা বন্ধ হওয়া স্কুল চালু করার কোনো উদ্যোগ নিচ্ছেন না। তারা পরিকল্পিতভাবে প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলবার জন্যে মিড ডে মিলটাকে পর্যন্ত হস্তান্তরিত করছেন একটি মাল্টিন্যাশনাল কোম্পানির কাছে। ইসকন একটি মাল্টিন্যাশনাল কোম্পানি ব্যতীত আর কিছু নয়। ধর্মের মোড়কে তারা গোটা বিশ্ব জুড়ে ধর্মের ব্যবসা করছেন। তাদের হাতে তুলে দেওয়া হলো মিড ডে মিলের পরিকল্পনা, চালু করে দেওয়া হলো যে ডিমের পুষ্টির কি প্রয়োজন, আমাদের খাদ্যাভ্যাস পাল্টে দেওয়ার পরিকল্পনা হলো। কত তথাকথিত বুদ্ধিজীবী সমাজ মাধ্যম থেকে বিভিন্ন জায়গায় বলতে শুরু করলেন না না ডিমের বদলে সোয়াবিন ভালো। আমরা বললাম আমেরিকার সঙ্গে চুক্তি করা হয়েছে, সেই চুক্তিতে বলা হয়েছে আমেরিকা সোয়াবিন ভারতবর্ষে আমদানি করবেন। ওই সোয়াবিন আমার দেশের কৃষকের সর্বনাশ করবে এবং সেই সোয়াবিনের বাজারের জন্য আমার দুগ্ধপোষ্য শিশুদের যারা সবে স্কুলে ঢুকছেন প্রাথমিক স্তর পর্যন্ত তাদের সোয়াবিন গেলানো হবে। এই যে প্রতিবাদ উঠল, যে প্রতিবাদের কণ্ঠস্বর আপাত দৃষ্টিতে সীমিত হলেও তার যে গ্রহণযোগ্যতা, বিজ্ঞান ভিত্তিক যুক্তি, শেষ পর্যন্ত গতকালকে দেখলাম আমাদের মহান মুখ্যমন্ত্রী বলেছেন না ডিমও দেয়া হবে, যেন ওর পিতৃ সম্পদ। তিনি অনেক অনুকম্পা করে বলছেন ডিম দেওয়া হবে আর ব্যবস্থাটা ইসকনের কাছে থাকবে। মিড ডে মিল চালু হয়েছিল শুধু খাবার দেওয়ার জন্য নয়, মিড ডে মিল চালু হয়েছিল ছেলে মেয়েদের সঙ্গে সমাজের একটা বৃহত্তর গোষ্ঠীর সন্তান মাতৃস্নেহ এই বিনিময়ের একটা প্রকল্প। যারা রান্না করছেন তারা মায়ের মতো আদর দিয়ে যত্ন করে রান্না করছেন তার ছেলে মেয়েদের খাওয়াবার জন্য। আজকে তাদের মাতৃত্বর বন্ধন থেকে ছিন্ন করে দেওয়ার পরিকল্পনা হলো ইসকন। আমার গ্রামের মেয়েরা, আমার শহরের মেয়েরা যারা অত্যন্ত কষ্টে জীবনযাপন করেন কিন্তু ওই বাচ্চারা খাবে এটা মনে করে সব কাজ ফেলে রেখে গিয়ে রান্না করে তাদের আদর করে খাওয়ান, তাদের আজকে বেকার করে দেওয়ার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা হলো। এটাও কিন্তু শিক্ষক সমাজকে ভাবতে হবে। শুধুমাত্র আমি ডিএ পাচ্ছি না, আমার ট্রান্সফার হচ্ছে না, এটাই যদি ভাবেন আপনারা কিন্তু প্রকৃতপক্ষে আপনাদের কবর খুঁড়বেন। এই সরকার তাই চায়। এই সরকার চায় বৃহত্তর শিক্ষক সমাজ শুধুমাত্র তাদের নিজস্ব গুটি ক্ষুদ্র সীমিত স্বার্থের কথার মধ্যেই চিন্তা ভাবনাকে সীমাবদ্ধ রাখুন, তাহলে বৃহত্তর সমাজ শিক্ষিত হবে না। ওরা চায় না আমার প্রান্তিক স্তরের ছেলেটা লেখাপড়া শিখুক,
ওরা চায় না আমার প্রান্তিক স্তরের মেয়েটা লেখাপড়া শিখুক, তাই তারা নাবালিকা পাচার যা চালু করেছিল, আজকে সেই প্রবাহ বহমান। আমার গাঁয়ের ছোট ছোট মেয়েগুলো কোথায় হারিয়ে যাচ্ছে আমরা কেউ খোঁজ রাখি না। এক সময় তো এখানে ব্যবস্থা ছিল, প্যারা টিচার নাম করে বিভিন্নভাবে তারা ঘুরে বেড়াতেন পাড়ায় পাড়ায়, কোথায় কোথায় গ্রামে গ্রামে ছেলে মেয়ে আছে পড়াশোনা করছে না, তাদের স্কুলে নিয়ে এসো। এই যে সামগ্রিক পরিকল্পনা, তাকে ভেঙে দেওয়া হচ্ছে। আমি জানি আপনারা সকলে অপেক্ষা করছেন ডিএ কবে পাবো। ডিএ আপনারা আইনসঙ্গতভাবে পাওয়ার অধিকারী, কবে পাবো কেন? আমার আইনি অধিকার তুমি দেবে না কেন? তোমাকে টেনে আমি নামাবো না কেন? অনেক লড়াইয়ের পর সুপ্রিম কোর্ট নির্ধারণ করে দিয়েছেন, সরকার কোটি কোটি টাকা খরচা করেছেন যাতে এই মামলায় সরকারি কর্মচারীরা মামলায় জিততে না পারেন। আমার আপনার করের টাকা খরচা করেছেন আমার আপনার ন্যূনতম যে পাওনা তাকে বঞ্চিত করবার জন্যে। এতৎসত্ত্বেও দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট বলেছেন যে ডিএটা একটা ন্যায্য অধিকার। এটা এতটাই ধূর্ত, সুপ্রিম কোর্টের সওয়ালের সময় বললেন যে শিক্ষক শিক্ষা কর্মচারী এদেরও আমাদের দিয়ে দিতে হবে সরকারি কর্মচারীদের একই ধারে, তাহলে এত টাকা পাবো কোথায়? সুপ্রিম কোর্ট বলেছেন কোথায় টাকা পাবে এটা আমাদের কাছে বিবেচ্য নয়, এটা যারা দিয়ে পাবেন তাদেরও চিন্তার নয়, তোমাকে খুঁজে বার করতে হবে। তুমি সরকার, তুমি অভিভাবক, অভিভাবকের দায়িত্ব কিভাবে টাকা উপার্জন করবে, কোথা থেকে উপার্জন করে খুঁজে বার করো। তুমি টাকা দেবে পুজো করার জন্যে, তুমি টাকা দেবে নামাজ পড়ার জন্য, তুমি টাকা দেবে গুন্ডামি করার জন্য, শিক্ষকদের সরকারি কর্মচারীদের পাওনা টাকা দেবে না। এটা হতে পারে না। এটা শুধু অন্যায় তাই নয়, এটা চূড়ান্তভাবে অনৈতিকতা। অবশ্য বিজেপি বা আরএসএস এর কোনো নীতিবোধ আছে বলে আমি জানি না, আমার হিসেবে তাদের কোনো নৈতিকতার চিহ্ন খুঁজে পাইনি আমরা। আজকে যে ছিল রাজ্যভিত্তিক সিদ্ধান্ত, প্রত্যেকটি রাজ্যে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং পড়বার জন্য একটা এন্ট্রান্স এক্সাম হতো। আমাদের রাজ্যে যেমন জয়েন্ট এন্ট্রান্স এক্সাম ছিল, এইরকম সব রাজ্যেই ছিল। সেই রাজ্য থেকে মেধা বেরিয়ে আসতো। বিজেপি ক্ষমতায় এসে তারা এটাকে কেন্দ্রীকরণ করলেন যে না আমরা কেন্দ্রীয়ভাবে করব। উদ্দেশ্য কি? কেন্দ্রীয়ভাবে লুটবো। আজকে এ নিয়ে আমাদের মনে কোনো দ্বিধা থাকার কথা নয়। তারা চালু করলেন নিট, চালু করলেন এনটিআর, পাশাপাশি চালু করলেন কোচিং সেন্টার। যে কোচিং সেন্টারগুলো বিজেপি নেতারা চালাচ্ছেন, ইউপি গুজরাট ভিত্তিক সেই কোচিং সেন্টার, সেখানে কোটি কোটি টাকা দিয়ে পড়লেই তারা এই নিটে পাশ করে যান। আর যে প্রান্তিক ঘরের ছেলেটা যা সত্যি মেধা আছে সে উত্তীর্ণ হয় না। সিবিএসসিতে এমন পরীক্ষার মান নির্ণয় করা হয়েছে, মামলা করতে হচ্ছে। আমার খারাপ লাগে, এই সব ব্যাপারে এই মামলা করতে হয়। উচ্চ মধ্যবিত্ত ঘরের যারা মনে করতেন সিবিএসই মানে এক সাংঘাতিক ঈশ্বর প্রেরিত দিয়ে সিবিএসই, সেখানে পর্যন্ত তাদের যে নতুন পদ্ধতি চালু করছেন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল কথাটাই তো প্রমাণ করে দেয় যে আমাদের ইন্টেলিজেন্সের ওপরে ওদের কোনো ইন্টেলিজেন্স হতে পারে না। আমরা হচ্ছি মূল ইন্টেলিজেন্ট, আমরা দিই, ওরা আমাদের দেওয়া কাজের ওপর দাঁড়িয়ে যান্ত্রিকভাবে কাজ করে। ওরা যন্ত্রকে বিশ্বাস করার চেষ্টা করলেন, তার কারণ যান্ত্রিকভাবে করলে আমাকে তো এক্সামিনার রাখতে হবে না, এক্সামিনার রাখলে তো এক্সামিনারকে আমাকে ফি দিতে হবে না। পরিকল্পনা করে সর্বত্রই মানুষের কর্ম সুযোগ কমিয়ে দেওয়া, এটাই হচ্ছে যে পরিকল্পনা। আর দুর্নীতির পথে কোটি কোটি টাকা উপার্জন করা। ওরা ভেবেছিলেন কাউকে দিয়ে জয় শ্রীরাম, কাউকে দিয়ে খাওয়ারা যাত্রা, কাউকে দিয়ে মসজিদ বানিয়ে দেওয়া, কাউকে দিয়ে মহরমের তুল্লা করে দেওয়া, এসব করলে পরেই যুব সমাজ বিভ্রান্ত হয়ে থাকবেন। আফিং ঘোর কেটে যায়। বঙ্কিমচন্দ্র আফিং খেয়েও কিন্তু ঘোর কাটলে কমলাকান্তের দপ্তর লিখেছিলেন, আসল জায়গায় আঘাত করেছিলেন। বিড়ালকে দিয়ে বলিয়েছিলেন খেতে না দিলে চুরি করিয়া খাইব। আমাদের এখান থেকে শিক্ষা দিতে হবে, আমাদের যা প্রাপ্য অধিকার, ন্যায্যতা, ভিক্ষা নয়, করুণা নয়, কৃপা নয়, আমরা যা অর্জন করেছি তা আমাদের দিতে হবে। আপনারা পরিকল্পনা নিন। অনেকের কাছে মনে হতে পারে দুঃসাধ্য পরিকল্পনা। এক পরিকল্পনা
প্রত্যেক জায়গায় স্কুল নতুন করে চালু করতে হবে। আমার শিক্ষক সংগঠন গ্রামে গ্রামে গিয়ে মহল্লায় মহল্লায় গিয়ে ছেলে মেয়েদের বলবে স্কুলে আসুন। আর এক পরিকল্পনা, সমস্ত শিক্ষক সমাজ এসে নবান্নকে অচল করে দিন। আমাদের ন্যায্য দাবি না মানলে তোমরা নবান্নে উঠতে পারবে না, এই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। এবং সেই সিদ্ধান্ত নিলেই দেখবেন ওরা আপনার কাছে এসে হাত জোর করে বলবে দাইন আপনার যে প্রাপ্য আমি দেব। ওই মিথ্যা প্রবঞ্চনার মধ্যে থাকবো না। অক্টোবরে দেব 20%, একবারও বলছেন না সুপ্রিম কোর্টের রায়কে কার্যকর করব। একবারও বলছেন না। শিক্ষক বন্ধুরা, সুপ্রিম কোর্টের রায় আপনাদের ক্ষেত্রেও মান্যতা আছে, আমরা মান্যতা দেব। ওরা আপনাদের কৃপা করছেন, আমরা কৃপা ভরে বিবেচনা করব। আমাদের আত্মসম্মানে লাগে না? আমাদের মনে হয় না আমরা কি শিক্ষক? আমি আর বেশি কিছু বলবো না। আমার শুধু এইটাই নিবেদন, একদিকে যেমন শিক্ষার প্রসারে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, পাশাপাশি ন্যায্যতা নৈতিকতা প্রতিষ্ঠার জন্য মাঠে লড়াই হবে। এরপরে সভা করবেন, পুলিশ অনুমতি না দিলেও সভা করবেন। পুলিশের অনুমতির জন্য অপেক্ষা করবেন না। তাতে যদি লাঠি চলে চলুক, যদি আমাদের মাথা ফাটে ফাটুক। ওই রক্তাক্ষরে লেখা থাকবে বাংলার শিক্ষকরা অধিকার প্রতিষ্ঠার জন্য কোনো রকম সমঝোতা বা আপোষ করেননি। এটাই আগামী দিনের ইতিহাস হয়ে থাকুক। এই বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম।